হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস সিক্সের দ্বিতীয় ইউনিট টেস্টের স্কুল নাম্বার 2 সায়েন্সের। চলো বেশি কথা বাড়াবো না, একটা কথা বলবো, কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। 2 নম্বর স্কুল তোমরা দেখতে পাচ্ছ, 2 নম্বর স্কুলের একের দাগের একের কোশ্চেন বলেছে, মাটির গভীরে গরমে ও তাপে গ্রানাইট পরিবর্তিত হয়ে কিসে পরিণত। অ্যাকচুয়ালি এই যে গ্রানাইট না, এই গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা। এবার মাটির গভীর চাপে ও তাপে পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়? পরিবর্তিত শিলায় পরিণত হয়। তাহলে গ্রানাইট কিসে পরিণত হয়? নিশে পরিণত হয়। তাহলে উত্তর তো নিশ, তোমরা বুঝতে পারলে। কিন্তু এর সঙ্গে আরও কিছু একটু জেনে রাখো, যেমন চুনাপাথর পরিবর্তিত হয় মার্বেলে, সেল পরিবর্তিত হয় স্লেটে, এগুলোও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে চলো, দুয়ের কোশ্চেন দিয়েছে, দৈর্ঘ্য ভর বেগ সময় এই হলো একটি লব্ধরাশি। মানে এর মধ্যে কোনটা লব্ধরাশি? তার আগে এটা জানো যে লব্ধরাশি কাকে বলে। দেখো, লব্ধরাশি কাকে বলে এটা জানা জরুরি। লব্ধরাশি যেগুলো একাধিক রাশি নিয়ে গঠিত, মানে স্যার বুঝলাম না। যেমন ক্ষেত্রফল, এ কী নিয়ে গঠিত? দৈর্ঘ্য আর প্রস্থ, এরকম দুটো জিনিস নিয়ে গঠিত। আয়তন যেমন কী নিয়ে গঠিত? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটে জিনিস নিয়ে গঠিত। তাহলে এদেরকে বলা হচ্ছে লব্ধরাশি। তাহলে এখানের মধ্যে কোনটা লব্ধরাশি? দৈর্ঘ্য না, দৈর্ঘ্য একাই একে নির্ভর। ভরও একা নির্ভর। কিন্তু বেগ মানে কি হয়? অ্যাকচুয়ালি বেগ মানে হচ্ছে দূরত্ব ভাজিতক সময়। তাহলে বেগ দুটো রাশির ওপর নির্ভরশীল না? নির্ভরশীল নয়, দূরত্ব আর সময়ের উপর নির্ভরশীল। সেই জন্য আমরা এখানে বেগকে কী বলবো? লব্ধরাশি। বোঝা গেল? তিনের কোশ্চেন বলেছে, এসআইতে ওজনের একক কী? আচ্ছা, ওজনের একক কী হয় এসআইতে? আচ্ছা, ওজন কি? ওজন হচ্ছে এক ধরনের বল। কি বল? অভিকর্ষ বল। মানে পৃথিবীর যে বলে নিজের দিকে টানে সেটাই অভিকর্ষ বল, আর সেই বলকে ওজন বলে। আর বলের এসআই একক কী হবে? নিউটন। তার মানে বলের এসআই একক কি? নিউটন। তাহলে এখানে অ্যান্সার কী হবে? নিউটন। আচ্ছা, এর সঙ্গে জেনে রাখো, ওজনের তাহলে সিজিএস একক কী হবে? মানে বলের সিজিএস একক কী হয়? ডাইন। তাহলে ওজনের সিজিএস একক কিন্তু ডাইন, এসআই একক নিউটন। জুল কার একক? তাপের একক। ক্যালোরিও তাপের একক, তাপমাত্রার একক। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন কী দিয়েছে? তরলের চাপ নির্ভর করে। তরলের চাপ কার উপর নির্ভর করে? তরলের গভীরতার উপর। অবশ্যই তরলের গভীরতার উপরে নির্ভর করে। কেন? কারণ তরলের গভীরতা যত বাড়বে চাপ তত কমবে। গভীরতা আর চাপের মধ্যে সম্পর্ক কি? ব্যস্ততার সম্পর্ক। এটা মাথায় রাখবে সবসময়। বোঝা গেল? তরলের পরিমাপ পাত্রের আকৃতির উপর, আয়তনের উপর না, নির্ভর করে না। ভিয়ের বলেছে নবীকরণযোগ্য শক্তি হলো। আচ্ছা, নবীকরণযোগ্য শক্তি মানে কি? সেই সমস্ত শক্তি। নবীকরণযোগ্য শক্তি মানে যার ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ কম। অর্থাৎ যেগুলো আমরা কী করি? দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারি। কিন্তু কয়লা, পেট্রোলিয়াম এগুলো কি আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো না? তাহলে কয়লা, পেট্রোলিয়াম এগুলো কি শক্তি? অনবীকরণযোগ্য শক্তি। ঠিক আছে। আচ্ছা, ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা কম নবীকরণযোগ্য শক্তি কোনগুলো? সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস শক্তি। বোঝা গেল? এখানে অপশানে কী রয়েছে? এখানে অপশানে রয়েছে সৌরশক্তি। তাহলে অ্যান্সার কী হবে? সৌরশক্তি। বাকি তোমার কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এগুলো সব অনবীকরণযোগ্য শক্তি। পরের একটা ইকুয়েশন দিয়েছে, ভর ভাজিত আয়তন সমান কত? তাহলে ভর ভাজিত আয়তন, এটা কার ফর্মুলা? ঘনত্বর ফর্মুলা। মনে রাখবে, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ভর ভাজিত আয়তন কার ফর্মুলা? ঘনত্বর ফর্মুলা। তাহলে ঘনত্ব অ্যান্সার। এর সাথে বেগ তো একটু আগেই বলেছি, দূরত্ব ভাজিতক সময়। আর প্রস্থ দৈর্ঘ্য কার উপর নির্ভর করে না? এগুলো লব্ধ রাশি, প্রাথমিক রাশি। 7 কোশ্চেন, এসআইতে আয়তনের একক কি? দেখেছো, এখনই আমি আয়তনের একটা ফর্মুলা বলেছি, ফর্মুলার উপরেই নির্ভর করবে আয়তনের একক। আয়তনের ফর্মুলা আমি কি বলেছি? আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। জেনারেল, তাহলে দৈর্ঘ্যের এককও মিটার, প্রস্থের এককও মিটার, উচ্চতার এককও মিটার। তাহলে মিটার কিউব, আর মিটার কিউবকে আমরা কি বলে থাকি? ঘনমিটার। তাহলে আয়তনের একক কি হবে? আয়তনের একক হবে ঘনমিটার। বোঝা গেল? 8 নম্বর কোশ্চেন দিয়েছে, কোনটিতে ফসিল দেখতে পাওয়া যায়? ফসিল কোনটাতে দেখতে পাওয়া যায়? ফসিল মানে কি অ্যাকচুয়ালি এটা জানা খুবই জরুরি। ফসিল মানে জীবাশ্ম, অর্থাৎ যেখানে মৃত পচা প্রাণীর মানে চাপা পড়ে তার মরে গেলে তার ছাপটা দেখা যায় যেসব পাথরে, সেটাকে বলা হচ্ছে ফসিল। এবার তুমি যদি আগ্নেয় শিলার কথা বলো, আগ্নেয় শিলা লাভা থেকে তৈরি হয়, সেখানে মৃত পচা প্রাণীর ব্যাপার থাকবে? সেটা এমনি গলে যাবে। তাহলে পলি, যেটা পলি দিয়ে তৈরি হয় মানে পাললিক শিলায়, সেখানে মৃত প্রাণী উদ্ভিদ থাকতে পারে। তার মানে ফসিল দেখতে পাওয়া যায় পাললিক শিলা। এখানে ব্যাসল্ট কিন্তু আগ্নেয় শিলা। আচ্ছা, নিস তো পরিবর্তিত শিলা, একটু আগেই বলেছি গ্রানাইট থেকে পরিবর্তিত হয় নিস। বেলে পাথর হচ্ছে কি? পাললিক শিলা। তাহলে অ্যান্সার কী হওয়া উচিত? পাললিক শিলা। আর ঝামা পাথর আগ্নেয় শিলা। বুঝতে পেরেছো? আচ্ছা, পাললিক শিলার মধ্যে আর কী কী পড়ে? বেলে পাথর তো পড়েই, তার সঙ্গে সেল, চুনা পাথর এগুলোও পাললিক শিলা। তাহলে এগুলোতেও কিন্তু জীবাশ্ম দেখা যাবে। এখানে বেলে পাথর অপশান আছে, অন্যতে সেল, চুনা পাথর থাকতে পারে। বুঝতে পেরেছো? চলো একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখা যাচ্ছে তোমাদের। চলো এরপরে কোশ্চেন। 9 কোশ্চেন দিয়েছে, সিএনজি তৈরি হয়। সিএনজির ফুল ফর্ম আগে জেনে নাও। সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড, সিএনজির ফুল ফর্ম কী হতে হয়? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজির ফুল ফর্ম। তাহলে সিএনজি তৈরি হয় কী দিয়ে? দেখো, সিএনজিতে মেন উপাদান যেটা থাকে সেটা হচ্ছে তরল বিউটেন থাকে।
এখানে অপশন প্রোপেন, বিউটেন, কেরোসিন আর প্রাকৃতিক গ্যাসকে শোধিত করে লেখা আছে। আচ্ছা, এর উপাদান বিউটেন, কিন্তু সিএনজি বিউটেন থেকে তৈরি হয়নি, সিউজেন তৈরি হয় প্রাকৃতিক গ্যাসকে শোধন করে। এটা বাচ্চা ভুল করে ফেলে, যে প্রথম অপশন বিউটেন আছে, বিউটেন বের হলো। সিএনজিতে তো প্রোপেনও থাকে, বিউটেনও থাকে, বিউটেন বেশি থাকে, কিন্তু এটা বলেছে কোন গ্যাসকে শোধিত করে হয়, তাহলে অ্যান্সার কী হবে? প্রাকৃতিক গ্যাস। বোঝা গেল? এক্সের কোশ্চেন বলেছে মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত? আমাদের হৃৎপিণ্ড কোথায় থাকে? আমাদের বক্ষগহ্বরে থাকে। আমাদের সেই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটা হয়? 4টা প্রকোষ্ঠ, এ তো সবাই জানি। স্যার কী কী 4টা প্রকোষ্ঠ হয়ে থাকে? 4টা প্রকোষ্ঠ হয়ে থাকে তোমার বাম অলিন্দ বাম নিলয় আর ডান অলিন্দ ডান নিলয়। বোঝা গেল? এক্সাইয়ের কোশ্চেন বলেছে বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায়? আচ্ছা, বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায়? বল মানে কি? মনে রাখবে যে আমরা বল করতে পারি, কী দিয়ে বল করতে পারি? হাত দিয়ে। হাতের কোথায় প্রেসার করে? কাঁধে। তাহলে মনে রাখার একটা ফিক্সড ব্যাপার, বল আর সকেট সন্ধি মনে রাখবে কাঁধে ও কোমরে থাকে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো একটা অপশন সবসময় থাকবে। এখানে কোন অপশন রয়েছে? এখানে রয়েছে কোমরে, তাহলে বল ও সকেট সন্ধি কোমরে। পরে কোশ্চেন দিয়েছে 12 কোশ্চেন, হিমাটাইট আকরিকে কী মৌল থাকে? আচ্ছা, এই যে আমরা লোহা তামা এগুলো পাই, তোমাদের কি মনে হয় যে এগুলো আমরা ডাইরেক্ট মাটি থেকে পাই? না, এগুলো হচ্ছে আকরিককে শোধন করে পেতে হয়। তাহলে হিমাটাইটও এক ধরনের আকরিক। হিমাটাইট থেকে কি পাওয়া যায়? আমরা হিমাটাইট থেকে আমরা পেয়ে থাকি লোহা। আর কি পাওয়া যায়? অক্সিজেন। এখানে অপশন হিমাটাইট আকরিকে কী লিখতে হবে? লোহা লিখতে হবে। বোঝা গেল? আছে। এছাড়া যদি আমি বলি তামার আকরিকের নাম কি? মনে রাখবে তামার আকরিক কপার গ্লান্স, এগুলো মনে রাখবে। 2 দাগের 1 কোশ্চেন কী দিয়েছে? কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়? আচ্ছা, পিতল তৈরি হয় কোন কোন ধাতুর মিশ্রণে? সেটা তোমাদের জানা খুবই জরুরি। পিতল তৈরি হয় তামা আর দস্তার মিশ্রণে। একসঙ্গে একই আরেকটু এক্সট্রা জিনিস জেনে রাখো, এগুলো পরীক্ষা পড়ে থাকে। ব্রোঞ্জ কার কার মিশ্রণ? তামা আর টিন। এই দুটো গুলি ফেলবে না। পিতল তামা দস্তা, ব্রোঞ্জ তামার তিন। আর স্টেইনলেস স্টিল কী তৈরি হয়? স্টেইনলেস স্টিলে তৈরি হয় লোহার ক্রোমিয়াম মিশ্র। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা পড়ে থাকে যে স্টেইনলেস স্টিল কী দিয়ে তৈরি হয়? উত্তর হবে লোহা অ্যান্ড ক্রোমিয়াম। বোঝা গেল? তাহলে 2 নম্বর কোশ্চেন দিয়েছে 1 মিটার 1000-এর কত গুণ? 1000। আচ্ছা, 1 মিটারের 1000 গুণ কত? আচ্ছা, 1 মিটারের 1000 গুণ, সরি আমি বুঝেছি ভুল। 1 মিটারকে তুমি ধরো 1 মিটারকে তুমি যদি 1000 দিয়ে গুণ করো তাহলে কত দাঁড়াবে? 1000 হয়ে যাবে। তাহলে 1 মিটারের 1000 গুণ কত হচ্ছে? আচ্ছা, কী কোশ্চেনটা বলেছে? 1 মিটারের 1000 গুণ কত? 1 মিটারের 1000 গুণ তোমার হচ্ছে 1000 মিটার হবে। 3 নম্বর কোশ্চেন দিয়েছে টারবাইনের কাজ কি? টারবাইন কী কাজ করে? ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখো, টারবাইন অ্যাকচুয়ালি কি? এটা একটা চাকা টাইপ। নদীর স্রোতকে কাজে লাগিয়ে এই যে যান্ত্রিক শক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, সেটাই হচ্ছে টারবাইন ঘুরিয়ে করা হয়। তাহলে টারবাইন হচ্ছে এই কাজে লাগে। বোঝা গেছে? এখানে বলেছে টারবাইনের কাজ কি। 4 নম্বর কোশ্চেন দিয়েছে ম্যাগমা কি? ম্যাগমা তোমরা সবাই জানো। ম্যাগমা কি? যে মাটির গভীরে ভীষণ চাপ আর উষ্ণতা আছে। তাহলে মাটির গভীরের চাপ ও উষ্ণতার কারণে তরল কি হয়? তরল অবস্থায়, মানে শিলাগুলোও তরল অবস্থায় চলে যায়, এটাকে বলা হচ্ছে ম্যাগমা। স্যার আমরা বুঝলাম না, একটু ভেঙে ভালো করে বলছি। ম্যাগমা হচ্ছে সেই জিনিস যেটা মাটির ভিতরে কী হয়? অনেক শিলা আছে, কিন্তু মাটির গভীরের চাপ আর উষ্ণতা এতটাই বেশি যে সেখানে শিলাও কী হয়ে যায়? তরল অবস্থায় থেকে যায়। সেই জন্য মাটির গভীরের চাপ উষ্ণতার কারণে তরল অবস্থায় থাকা যে শিলা, সেটাকে ম্যাগমা বলে। আচ্ছা, এই ম্যাগমা যখন বাইরে বেরোবে তখন তাকে কী বলা হয়? লাভা বলা হয়। এটা তোমরা মনে রাখবে। চলো পরে কোশ্চেন ভেটে দিয়েছে এসআইতে তড়িৎ প্রবাহের একক কী? আচ্ছা, তড়িৎ প্রবাহের এসআইতে একক অ্যাম্পিয়ার। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এসআই পদ্ধতিতে সর্বপ্রথম গৃহীত হয়েছিল এই একক কবে? 1960 সালে। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এর পরে কোশ্চেন কী দিয়েছে? একটি চৌম্বক পদার্থের নাম লেখো। চৌম্বক পদার্থের নাম। চৌম্বক পদার্থ কাদের বলে? যাদেরকে কী করা যায়? কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করা যায় এবং চুম্বককে আকর্ষণ করে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। তাহলে চৌম্বক পদার্থের উদাহরণ পেয়ে গেলে। হৃৎপিণ্ডের পেশিকে কী বলে? হৃৎপিণ্ডের পেশিকে কী বলা হয়? হৃৎপেশি বলে। হৃৎপিণ্ডের পেশিকে। 3 নম্বর কোশ্চেন দিয়েছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার। এর সঙ্গে এক্সট্রা কিছু জেনে রাখো। বায়ুর তাপমাত্রা মাপা হয় কিসের সাহায্যে? থার্মোমিটার। আচ্ছা, বায়ুর আর্দ্রতা মাপা হয় কিসের সাহায্যে? হাইগ্রোমিটার। এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো। পরে কোশ্চেন দিয়েছে পাস্কাল কোন ভৌত রাশির একক? এও ভেরি ইম্পর্টেন্ট। পাস্কালকে অ্যাকচুয়ালি বলা হয় নিউটন পার বর্গমিটার। এবার তোমরা বলো নিউটন কার একক? বলের একক। আর বর্গমিটারের একক কার একক? ক্ষেত্রফলের একক। তাহলে বল বাই ক্ষেত্রফল কাকে বলে? চাপকে বলে। তাহলে পাস্কাল কার একক? চাপের একক। চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। বোঝা গেল? নয়ের কোশ্চেন বলেছে বুক ও পেটের মাঝে কোন পর্দা থাকে? আচ্ছা, বুক আর পেটের মাঝে আমাদের এক ধরনের পেশি থাকে, ওটাকে আমরা পর্দাও বলতে পারি, যার নাম কি? ডায়াফ্রাম। এটাকে আমরা বাংলাতে মধ্যচ্ছদা পেশি, ডায়াফ্রেম নয়, ডায়াফ্রাম। এটাকে আমরা আরেকটা কী নামে বলতে? এটার ইংলিশ টার্ম, বাংলা টার্ম বলা হয় মধ্যচ্ছদা পেশি। এটা তোমরা মনে রাখবে, মধ্যচ্ছদা পেশি। বোঝা গেল? চলো 3 দাগের 1 কোশ্চেন দিয়েছি জীবাশ্ম জ্বালানি কাকে বলে ও কেন বলে? আচ্ছা, জীবাশ্ম জ্বালানি মানে কি?
যেগুলো জীব থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, সেই সমস্ত জ্বালানি কাকে বলে দেখো। তাহলে জীবের দেহাবশেষ কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন, আচ্ছা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে জীবের দেহাবশেষ কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তনের মাধ্যমে জ্বালানিতে পরিণত হয়। তাহলে সেগুলোকে আমরা কি বলি? জীবাশ্ম জ্বালানি। এক্সাম্পল হবে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এদেরকে আমরা জীবাশ্ম জ্বালানি বলে থাকি। এবার এখানে বলেছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, তো বোঝা গেল কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসকে। কেন বলে? এই কারণেই বলে যেহেতু জীবের দেহাবশেষ থেকে নানা রকম পরিবর্তন ঘটে এই জ্বালানিগুলো তৈরি হয়, সেই জন্যই একে বলা হচ্ছে। বোঝা গেছে না? যাই বোঝা গেল, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে না। 2 নম্বর কোয়েশ্চেন কী বলেছে? পেট্রোলিয়াম থেকে কী কী পাওয়া যায়? আচ্ছা পেট্রোলিয়াম থেকে কী কী পাওয়া যায়? আচ্ছা পেট্রোলিয়াম থেকে কী কী পাওয়া যায় মানে কি? মাটির নিচ থেকে আমরা যে খনিজ পদার্থ পাই তার মধ্যে একটা পড়ে পেট্রোলিয়াম। এবার প্রশ্ন হচ্ছে এই পেট্রোলিয়ামকে শোধন করতে হবে আমাদেরকে, ঠিক আছে। শোধন করলে আমরা অনেক কিছু পাই, যেমন জ্বালানি রূপে কী কী পেতে পারি? প্রোপেন পেতে পারি, বিউটেন পেতে পারি, এছাড়া তেল পেতে পারি, এছাড়া আমরা গাড়ি যে চালাই পেট্রোল, ডিজেল, এই সমস্ত কিছু আমরা পেয়ে থাকি পেট্রোলিয়াম থেকে। বোঝা গেল। 3 নম্বর কোশ্চেন দিয়েছে তামার প্রধান আকরিকের নাম। আমি একটু আগেই বলেছিলাম যে লোহার যেমন আকরিক হেমাটাইট হয়, তেমনি তামার প্রধান আকরিকের নাম হচ্ছে কপার গ্লান্স। তাহলে তামার আকরিকের নাম কপার গ্লান্স, লোহার আকরিকের নাম কি? হেমাটাইট। ওর সাথে কোশ্চেন দিয়েছে রাংঝাল কি? রাংঝাল কি? রাংঝাল হচ্ছে যে ধাতুর জিনিসকে জোড়া দেওয়া হয় না, জোড়া দেওয়ার জন্য যে পদার্থটা ব্যবহার করা হয় তার নামই আমরা কি বলতে পারি? রাংঝাল। বুঝতে পেরেছ? 4 দাগের এগের কোশ্চেন বলেছে গড় সৌরদিন কাকে বলে? আচ্ছা গড় সৌরদিন কাকে বলে? আচ্ছা গড় আমরা কীভাবে করি? টোটাল যোগের ভাগ করেই তো আমরা গড় করি। গড় এমনি অঙ্কে সেই একই জিনিস। তাহলে সারা বছরের যে সৌরদিন রয়েছে সেটাকে আমরা যোগ করব, যোগ করে 365 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটাকে আমরা কী বলে থাকি? গড় সৌরদিন। এর পরে কোশ্চেন বলেছে অতি সূক্ষ্ম সময় নির্ধারণ করার জন্য কোন ঘড়ি ব্যবহার করা হয়? তাহলে অতি সূক্ষ্ম সময় নির্ধারণ করার জন্য আমরা কী ব্যবহার করি? ডিজিটাল স্টপ ওয়াচ। পরীক্ষায় আরেকটা কোশ্চেন এখান থেকে প্রচুর ফেমাস পড়ে থাকে যে ডিজিটাল স্টপ ওয়াচের সাহায্যে আমরা সর্বনিম্ন কত তাপমাত্রা কত সময় মাপতে পারি? 0.01 সেকেন্ড। বোঝা গেল। 2 নম্বর কোশ্চেন দিয়েছে দুটি কাগজের মাঝে ফু দিলে কিভাবে বার্নৌলির নীতি কার্যকর হয়? আচ্ছা বার্নৌলির নীতিটা সবার আগে প্রথমে তোমাদেরকে একটু বলে দিই, তারপরে আমি বলছি। বার্নৌলির নীতি হচ্ছে সেই নীতি যেখানে কোনো তরল বা গ্যাস প্রবাহিত হবে, ঠিক আছে, সেখানে তার বেগ বেশি হবে, আর যখনই বেগ বেশি হবে সেই স্থানে কী হয়ে যাবে? চাপ কমে যাবে, আর সেই স্থানে চাপ কমলে তার আশেপাশের অঞ্চলগুলোতে চাপ বাড়বে, তারা এসে চাপ প্রয়োগ করবে। এই কাহিনিটাই কিন্তু এই কাগজের মধ্যে ঘটে থাকে। দেখো ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা নিজের মতো করে লিখবে। দেখো দুটি কাগজকে আমরা এরকমভাবে ধরেছি, এরকম তোমাদেরকে বোঝাই। দুটি কাগজকে ধরেছি, এর মাঝখান দিয়ে মানে এখান দিয়ে ধরো আমরা এরকম ফু দিচ্ছি। তাহলে দুটি কাগজের মাঝে আমরা যখন ফু দেবো তখন কী হবে? বায়ু দ্রুত বেগে প্রবাহিত হবে না হবে না? দ্রুত বেগে প্রবাহিত হবে। এবার বায়ু যদি দ্রুত বেগে প্রবাহিত হয় ফলে কী হবে? বায়ুর চাপ কমে যাবে। আমি আগেই বলেছি বার্নৌলি নীতি কী বলেছে? কোনো তরল বা গ্যাসীয় পদার্থ যদি প্রবাহিত হয় তাহলে দ্রুত বেগে বায়ুর চাপ কমে যাবে। এইবার কারণ কি? কারণ বার্নৌলির নীতি অনুযায়ী কী বলা হয়? যে তরল বা গ্যাস গতিশীল হলে বেগ বৃদ্ধি পাবে, তাহলে বায়ুর বেগ কী হবে? বৃদ্ধি পাবে। বেগ বৃদ্ধি পেলে কী হবে? বায়ুর চাপ কমে যাবে। এবার যদি বায়ুর চাপ কমে যায় তাহলে বায়ুর চাপ কমে দিলে কী হবে? ধরো আমি এই ভালো করে দেখো, এই দুটো স্থানের মধ্যে আমি ফু দিচ্ছি, দেওয়ার ফলে এর মধ্য দিয়ে ফু দেওয়ার ফলে কী হয়েছে? বায়ুর চাপ কমে গেল। তাহলে বায়ুর চাপ কমে গেলে এর যে আশেপাশে মানে এই দিকে যে বায়ুগুলো থাকবে এই বায়ুগুলো এসে কী হবে? এখানে ধাক্কা মারবে। তাহলে এখানে কী ঘটবে? এর কারণেই হচ্ছে দুটো কাগজের মধ্যে যে কাহিনিটা ঘটবে সেটা দেখো। এখানে বলেছে কি পর্যবেক্ষণ ঘটবে সেটা দেখো, এখানে আমি লিখেছি, তাহলে তোমরা বুঝতে পারবে কাহিনিটা কী ঘটছে। দেখো এর ফলে যেহেতু কাগজের মধ্যে বায়ুর চাপ কমে যায়, তাহলে যেহেতু কাগজের মধ্যে বায়ুর চাপ কমে যায় তাই কাগজের দুপাশের বায়ুর কাগজ দুটির ওপর লম্বভাবে চাপ দেয়। তাহলে কাগজ দুটিকে এইভাবে এই পাশের বায়ুগুলো কী করবে? লম্বভাবে এরকম চাপ দিবে। লম্বভাবে চাপ দিলে ভেতরে ফুয়ের জায়গায় কী হয়? বায়ুর চাপের চেয়ে বেশি হয়ে যায়। তাহলে ভেতরে ফুয়ের জায়গার বায়ুর চাপের চেয়ে বেশি হয়, সেই জন্য কাগজ দুটো জোড়া লেগে যায়। মানে এই কাগজ দুটো এইভাবে থাকবে, বায়ু যদি এদিক দিয়ে চাপ দেয় আর এদিক দিয়ে যদি চাপ দেয় তাহলে এই দুটো কী হবে? এরকম জোড়া লেগে যাবে। তাহলে দুটো কাগজের মাঝখান দিয়ে তুমি কখনো জোরে ফু দিয়ে দেখবে কাগজ দুটো জোড়া লেগে যায়। কিসের কারণে? বোঝা গেল কাহিনি, তোমরা নিজেরা লিখবে। বুঝতে পেরেছ? বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, বলে দেবো। 3 নম্বর কোশ্চেন জল ও খাবারে মিশে থাকা জীবাণুকে ধ্বংস করার জন্য আমাদের শরীরে কী কী ব্যবস্থা আছে? দেখো আমরা তো সবসময় মানে অনেক সময় অঢাকা খাবার খেয়ে ফেলি, তাহলে এদের মধ্যে যে জীবাণু চলে যায় আমাদের শরীরেই অটোমেটিক এক অনাক্রমতা সিস্টেম আছে। এই অনাক্রমতা সিস্টেমগুলো কীরকম? যেমন জল ও খাবারের মধ্যে যদি কোনো জীবাণু পৌঁছে যায় আমাদের মুখবিবরে প্রথমে কী হবে? সেই খাবারটা যাবে। খাবার কোথায় কোথায় যায়? মুখবিবরে গেলে মুখবিবর থেকে আমাদের খাদ্যনালী দিয়ে যাবে, যেখানে খাই আমরা, সেখান থেকে পাকস্থলীতে যাবে। এবার মুখবিবরে সিস্টেম রয়েছে, কি রয়েছে? লালার মধ্যে রয়েছে লাইসোজাইম। এই লাইসোজাইম উৎসেচক কী করে? জীবাণুকে ধ্বংস করে। আবার পাকস্থলী ওই খাওয়ার, এবার যদি কিছু জীবাণু বেঁচেও যায়, যে যদি পাকস্থলীতে পড়ে, পাকস্থলীতে একটা অ্যাসিড আছে যার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে বলা হয় HCl। এই অ্যাসিড কী করবে? বাকি জীবাণুগুলোকে মেরে দেবে। তাহলে আমাদের মধ্যে এই সমস্ত জীবাণু মারার কিন্তু ব্যবস্থা রয়েছে। বোঝা গেল? 4 কোশ্চেন বলেছে জলের সমুচ্চশীলতা ধর্ম একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো।
জলের সমুচ্চশীলতা ধর্ম প্রমাণ করার জন্য দেখো প্রথমে একটা ছবি এঁকে তোমাদেরকে বোঝাই, তারপরে আমি পুরো কাহিনী বোঝাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সবাই? দেখো এখানে একটা কাহিনী দেখো। এখানে দেখো আমি কিছু একটা সোজা বোতল নিয়েছি, কিছু টেরা বাঁকা নিয়েছি, কিছু মোটা নিয়েছি, কিছু বাঁকা, কিছু সোজা। দেখা যাচ্ছে বিভিন্ন আকারের ও বিভিন্ন আয়তনের আমরা যদি কয়েকটি পাত্রকে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা আরও পাত্রকে আমরা যদি এরকম পরস্পরের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে দেখা যাবে আমরা এবার যে কোনো ধরো একটা পাত্রে এরকম জল ঢালবো, তাহলে যে কোনো একটা পাত্রে জল ঢাললে দেখা যাবে যে সব পাত্রের মধ্যেই জল চলে এসেছে। এমনকি এটাও দেখা যায় যে পাত্রগুলোর আকার আর আয়তন ভিন্ন কিনা বলো, ভিন্ন। তাই ওই পাত্রগুলির মধ্যে জলের পরিমাণ বিভিন্ন, মানে জলের আকার পরিমাণ বলে এটাতে এটা রোগা, তাহলে এতে জল কম, এতে মোটা, এ জল বেশি, জলের পরিমাণ ভিন্ন। কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটি পাত্রে জলের তল, মানে এই যে তল আর তল অনুভূমিক আর একই উচ্চতায় আছে, মানে এরা এই পর্যন্তই জল পুরো একদম সুন্দরভাবে সবারই ভরা থাকবে। বোঝা গেছে? তাহলে তরলের এই যে ধর্ম, মানে সব একই উচ্চতায় থাকার, এটাকে বলা হয় সমুচ্চশীলতা ধর্ম। আর এই ধর্ম আছে বলেই কিন্তু আমরা ছাদে বা অন্যান্য দূরে দূরে কিন্তু আমরা জল তুলতে পারি, সব জায়গায় সমানভাবে জল যায়। বোঝা গেল? চলো এর পরে কোশ্চেন বলেছে কোনো বস্তুর দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 2 মিটার হলে এর আয়তন ও ক্ষেত্রফল। যারা ফর্মুলা জানে তাদের কাছে বাচ্চাওয়ালা সওয়াল। দেখো কীরকম, ধরো দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 2 মিটার, তাহলে আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য বসাও 5, প্রস্থ 3, উচ্চতা 2, তাহলে 5 3 15 2 30, আর দৈর্ঘ্যর মিটার, প্রস্থর মিটার, উচ্চতার মিটার, তাহলে এটাকে আমরা কী বলবো? 30 ঘন মিটার বা 30 মিটার কিউব। ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 5, প্রস্থ 3, 5 3 15 মিটার স্কোয়ার, 15 বর্গ মিটার। বোঝা গেল? চলো এর পরে কোশ্চেন দিয়েছে 6 কোশ্চেন, রক্তের উপাদানগুলি কী কী, এবং এর সাথে দিয়েছে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে। এটা মানুষের শরীর থেকে না হয়েছে। দেখো রক্তের উপাদান কী কী, আমাদের যে রক্ত আছে না, এর দুটো অংশ বললে চলে, দুটো। এক তো রক্তরস বা প্লাজমা, যেটার পরিমাণ সব থেকে বেশি, আর রক্ত কণিকা। রক্তরস বা প্লাজমা এটা কি? এটা অ্যাকচুয়ালি জলীয় অংশ আমাদের। আর রক্ত কণিকাটা কি? 3 ধরনের কণিকা আছে, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে রক্তের উপাদান। এখানে বলেছে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে। কপাটিকা মানে এক ধরনের দরজা। বোঝা গেল? আমাদের এই যে হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ রয়েছে, বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়, এগুলো অ্যাকচুয়ালি কী হচ্ছে? কপাটিকা দিয়ে কিন্তু যুক্ত থাকে। ঠিক আছে? এটা দ্বিপত্র কার মধ্যে থাকে? বাম অলিন্দ, বাম নিলয়। ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে? ডান অলিন্দ, ডান নিলয়। মনে রাখবে, ইজি ব্যাপার। চলো পরে কোশ্চেন দিয়েছে শক্তি কয় প্রকার ও কী কী। মাইক্রোফোনে কোন শক্তিতে রূপান্তরিত হয়। শক্তি কয় প্রকার ও কী কী? অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে আছে শক্তি 8 প্রকার। কী কী? যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। বোঝা গেল? এর সাথে কোশ্চেন দিয়েছে তোমার হচ্ছে মাইক্রোফোনে কোন শক্তিতে রূপান্তরিত হয়। মাইক্রোফোন, আচ্ছা মাইক্রোফোন তোমরা জানো, মাইক্রোফোন মানে আমরা যেগুলোতে কথা বলি পুজোর মাইক ম্যান্ডেলে, ওটা চলে কী দিয়ে? বিদ্যুৎ দিয়ে না, বা ব্যাটারির সাহায্যে, তড়িৎই তো চলে। তাহলে তড়িৎ থেকে আমরা কী বের করি? শব্দ বের করি, আওয়াজ বের হয়। তাহলে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। হিঞ্জ সন্ধি কাকে বলে? এর আমরা আগে বল ও সকেট সন্ধি পড়েছিলাম, কোথায় ছিল? কাঁধে ও কোমরে। তাহলে হিঞ্জ সন্ধি কাকে বলে? একই জিনিস। হিঞ্জ সন্ধিও কি? আমাদের শরীরে থাকা একটা সন্ধি, যার ফলে কি হয়? ভাঁজ হয় সামনের দিকে হবে অথবা পেছন দিকে, দুদিকে হবে না। যেমন কোনটা? হাঁটু বা কনুই। হাঁটুকে তুমি চাইলে পেছন দিকে ভাঁজ করতে পারো, সামনের দিকে নয়। কনুইকে চাইলে তুমি সামনের দিকে করতে পারো, কিন্তু পেছনে নয়। তাহলে হিঞ্জ সন্ধি হচ্ছে সেই সন্ধি যেটার দ্বারা কী করা হয়? হয় সামনে নয় পেছনে। কোথায় থাকে? হাঁটুতে আর কনুইতে। বোঝা গেল? পরে কোশ্চেন দিয়েছে নিম্নোক্ত শক্তিগুলো কোন শক্তিতে রূপান্তরিত হয়। সুইচ অন করতে পাখা চলতে আরম্ভ করলো। আচ্ছা তুমি সুইচ অন করেছো মানে তড়িৎ দিয়েছো, বিদ্যুৎ দিয়েছো। তড়িৎ শক্তি থেকে কী উৎপন্ন হচ্ছে? যান্ত্রিক শক্তি, তোমাকে সে হাওয়া করছে। তারপরে দিয়েছে পোড়া চুন বাটিতে নিয়ে তাতে জল ঢালা হয়েছে। তুমি যখন পোড়া চুনকে এটা করে দেখবে না, প্রচুর তাপ উৎপন্ন হয়। পোড়া চুনে তুমি যদি জল দাও মানে এখানে বিক্রিয়া ঘটবে। তাহলে বিক্রিয়া ঘটলে ওটাকে কী বলা হয়? রাসায়নিক শক্তি। সেখান থেকে উৎপন্ন হয় প্রচুর পরিমাণে কিন্তু তাপ শক্তি। এটা মাথায় রাখবে, এগুলো করলে খুবই সাবধানে করতে হবে। লাস্ট কোশ্চেন দিয়েছে তোমাদের কোশ্চেন, খাদ্য শৃঙ্খল কি? লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্র লেখো। খাদ্য শৃঙ্খল কি? এ ভেরি ইম্পর্টেন্ট। আমি তার আগে একটু এক্সাম্পল দিয়ে রেখি। খাদ্য শৃঙ্খল, ধরো ঘাস হচ্ছে উৎপাদক। ঘাস তো খাদ্য তৈরি করে। ঘাসকে কে খায়? ঘাস ফড়িং খায়। ঘাস ফড়িংকে কে খায়? ব্যাঙকে কে খায়? সাপকে কে খায়? ময়ূর। তাহলে এইভাবে একটার পর একটা যে শক্তি পরিবাহিত হয়, এটাকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল বা খাদ্য পরিবাহিত। তাহলে আমরা কোনটা থেকে শুরু হয়েছে? উৎপাদক থেকে শুরু হয়েছে। তাহলে ঘাস হচ্ছে উৎপাদক থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে খাদ্য সম্পর্কযুক্ত শৃঙ্খলকেই বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। পর্যায়ক্রমিক শৃঙ্খল কেন বলা হয়ে থাকে? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর একটাই কারণ, দেখো ঘাসকে ঘাস ফড়িংই খেতে পারবে, ঘাস ফড়িংকে কখনো ঘাস খেতে পারবে না। সেই জন্য এই পর্যায়ক্রমিক কথাটা লেখা খুবই জরুরি। মানে পরপরই হবে, এটা কখনো বিপরীত সিস্টেমে ঘটবে না। বোঝা গেল জিনিসটা? এর সাথে কোশ্চেন দিয়েছে লিন্ডেম্যানের 10 শতাংশের সূত্রটি লেখো। লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্র ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে থাকে। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তি, এই যে এখান থেকে এখানে যে শক্তিটা গৃহীত হলো,
আবার এখান থেকে এখানে যে শক্তিটা গৃহীত হলো, তাহলে প্রতিটি ট্রপিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, আর বাকিটা কি হয়ে যায় পরবর্তী ট্রপিক লেভেলে জীবরা গ্রহণ করতে পারে। আজকে এতটাই।